আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, দেখো আমরা একটা টপিক লিখে রেখেছি পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ। এই টপিকের এ টু জেড আজকের এই লেকচারে কভার করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তোমরা খাতা কলম নিয়ে একদম একটা সুন্দর লেকচার নোট করার জন্য রেডি হয়ে যাও, সঙ্গে মনোযোগটাও রাখবা। এই হচ্ছে তোমাদের প্রতি প্রত্যাশা। তো আমি তোমাদের সঙ্গে আছি মোহাম্মদ আতেক আলী, এবং আমার পক্ষ থেকে তোমাদের এই ভালো বাসার চ্যানেল ন্যানো কেয়ার ফিজিক্সের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। দেখো, এই পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ এই বিষয়টা কীরকম, আমরা কিন্তু অলরেডি কাজের প্রকারভেদ পড়েছিলাম, তাই না? কাজের প্রকারভেদ পড়েছি, কাজের সংজ্ঞা পড়েছি, কাজের সমীকরণ নিয়ে পড়েছি, তারপরে এখানে এসেছি। আমি তোমার ওই জায়গা থেকে একটা ছোট্ট কথা বলি যেটা তোমাকে হেল্প করবে, যে পুরো দুনিয়ার যত ধরনের কাজ আছে এই ফিজিক্সের কাজটার সংজ্ঞায়ন বা গাণিতিক রূপ সবসময়ের জন্য বল ইন্টু সরণ, আর বল আর সরণ মধ্যবর্তী যে কোণ তৈরি হবে সবসময় বলের দিক বরাবরই সরণ হবে, তার তো মানে নেই। তাহলে বল আর সরণের মধ্যে যে কোণটা তৈরি হয়ে যেতে পারে সেই কোণের কস মান, তো সেই কোণ যদি থিটা হয় তাহলে তার কস মানটা গুণ থাকবে। এই তিনটা জিনিসের গুণফল হলো কৃত কাজ। তো কোণের পার্থক্যের ভিত্তিতে কাজের প্রকারভেদ দেখেছিলাম। কোণের পার্থক্যের ভিত্তিতে কোণ 0 ডিগ্রি হলে, 90 ডিগ্রি হলে, 180 ডিগ্রি হলে বা অন্য যে কোনো কোণ হলে কাজের মানটা কেমনভাবে আপ ডাউন করে। এরপরে তাহলে পরে কোণের বিষয়টা চলে গেছে। এরপরে বলের ধরন অনুযায়ী কাজ হবে। তাহলে বলের ধরন অনুযায়ী বল দুই রকম হতে পারে। আমরা তাহলে একটু লিখি, বল দুই রকম হতে পারে। এক হলো স্থির বল, স্থির বল বা ধ্রুব বল, হ্যাঁ ধ্রুব বল। আর আরেকটা হলো পরিবর্তনশীল বল, পরিবর্তনশীল বল। তাহলে বলের যেহেতু এরকম দুটো প্রকারভেদ হতে পারে, তাহলে এই দুই রকম বল অ্যাপ্লাই হলে কাজের মান মানে কাজের যে ধরন সেটাকে আমরা তখন দুই রকম ভাবে ডাকতে পারি। স্থির বল দ্বারা যদি কাজ হয় তাহলে স্থির বল কর্তৃক কৃত কাজ, আর পরিবর্তনশীল বল দ্বারা যদি কাজ হয় তাহলে তাকে বলবো পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ। তো স্থির বল বা ধ্রুব বল দ্বারা কৃত কাজ, কনস্ট্যান্ট ফোর্স দ্বারা কৃত কাজ, ওই কৃত কাজটায় জাস্ট এরকম যে এফ এস কস থিটা, ওকে এরকম। বাট বলের যদি চেঞ্জ হতে শুরু করে সময়ের সাথে, তাহলে বলের যদি চেঞ্জ হতে শুরু করে সময়ের সাথে, তাহলে সেই বলের কিন্তু সময়ের সাথে যে চেঞ্জ, এই চেঞ্জ হওয়া জিনিসটার আমাকে কি করতে হবে, ইন্টিগ্রেশন করতে হবে। আর ওই পরিবর্তনের সঙ্গে সঙ্গে সরণের যে মান চেঞ্জ হচ্ছে সেই ছোট্ট ছোট্ট চেঞ্জকে যদি আমি ধরো ডিএস দ্বারা লিখি বা ডিএক্স দ্বারা লিখি, তাহলে এটার ইন্টিগ্রেশন করলে তখন তুমি কাজ পাবা। তাহলে এটা হচ্ছে পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজের একটা জাস্ট সংক্ষিপ্ত রূপ লিখলাম। এখন এটাই তোমাদের ইউজ করার জন্য এইচএসসি লেভেলে বিভিন্ন রকমভাবে গাণিতিক সমীকরণটা তৈরি হতে পারে। আমরা সেটা দেখব। এখন সেটা দেখার জন্য তোমার তাহলে ওইরকম একটা ধৈর্য শক্তি নিয়ে বসতে হবে। একবারেই শর্টকাটে 12 মিনিটের টোটাল একটা জিনিস পেয়ে যাবে এরকম চিন্তা করো না। 12 মিনিটে আসলে ফিজিক্স শেখা হয় না। তো পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজের ব্যাপারটা আমি যেভাবে শেখানোর চেষ্টা করব তাতে ইনশাল্লাহ একবারে পুরোটা কাভার হয়ে যাবে এবং এ সম্পর্কিত আর কোনো অসুবিধা থাকবে বলে আমি মনে করি না। তাহলে আমাদের এই দুটো বলের ধরন হতে পারে। তার মধ্যে অলরেডি আগের যে লেকচারটা তুমি দেখেছো আমার, ওইটাতে যে কৃত কাজ পড়েছি ওটা আসলে স্থির বল বা ধ্রুব বল দ্বারা কৃত কাজ। এটা কীরকম, এটা ধরে নাও, এটার ব্যাপারে যদি একটু বলি, এটার ব্যাপারে একটু খেয়াল করো। আমি কোনো একটা ধরে নাও কোনো একটা বস্তু, এটা ফুটবল টাইপের হতে পারে বা অন্য কোনো গোলক হতে পারে, এই ভূমির উপরে ওই গোলকরে আমরা একটা সিঙ্গেল বল দিলাম, ধরলাম যে এখানে ঘর্ষণ মুক্ত। তাহলে এই তলটা যদি ঘর্ষণ মুক্ত হতো, ঘর্ষণ যখনই হিসাব করবা তখন আবার এখানে কাজের হেরফের হয়ে যাবে। তো এই গোলকের যে কোনো একটা ভরের গোলক ধরলাম এম, এই বরাবর যদি একটা বল প্রয়োগ করি এফ, দেন বস্তুটি গোলকটি এইখানে এসে অবস্থান নিল।
তার টোটাল সরণের পরিবর্তন যদি এস হয়, তাহলে একটা মাত্র বল কিন্তু তারে দিয়েছিলাম, সিঙ্গেল একটা বল দিয়েছি এফ, সেটা 500 নিউটন, 600 নিউটন, 700 নিউটন, যে কোনো পরিমাণ হতে পারে। ওই বলটা দিলাম এবং আর কোনো তার উপর বল প্রয়োগ করিনি, সে বল নিয়েই এটা এখান থেকে এখানে গেল, এতটুকু সরণ ঘটলো। তাহলে এইখানে বলের যেহেতু কোনো চেঞ্জ হয়নি, তখন কৃতকাজ হবে জাস্ট ওই বল, সিঙ্গেল যে বলটা দিয়েছি তার মানে তাকে আমি একটা কনস্ট্যান্ট ফোর্স বললাম, এটা 500 নিউটন, 600 নিউটন, যে কোনো পরিমাণ হতে পারে, 10 নিউটন, 12 নিউটন হতে পারে। আর তার বিনিময়ে একটা সরণ পেয়েছি, এই বল আর সরণ গুণ করে দিলে কাজ। যেহেতু এই দুটো একই দিকে, অতএব cos 0 ডিগ্রির মান 1, তাই না লিখি, অথবা চাইলে তুমি লিখে রাখতে পারো যে cos 0 ডিগ্রি। এটা তাহলে ধ্রুব বল এরকম। বাট যদি এরকম হতো যে বলটা ধীরে ধীরে চেঞ্জ হচ্ছে, হয় ধীরে ধীরে বাড়ছে অথবা ধীরে ধীরে কমছে, তখন সেটার নাম হবে পরিবর্তনশীল বল। এখন এই লেভেল থেকে এই লেভেল পর্যন্ত যদি বল একই না থাকে, একটাই না থাকে, তাহলে পরিবর্তনশীল বল। তখন কিন্তু তুমি এই লেভেলের যে বলের মান, সেটা দিয়ে পুরো সরণকে যদি গুণ করে দাও, তাহলে আর কাজের মান হিসাবটা ঠিক থাকলো না। ঠিক আছে, এই লেভেলে যে বল আর এই লেভেলে যে বল, তখন ওই দুই বলের গড় করতে হবে আর টোটাল সরণ দিয়ে তখন গুণ দিতে হবে, তাহলে ঠিকঠাক পাবা। এটা এভাবে মুখে যদি আরো 2-3 বার বলি, তাও কেউ কেউ কনসেপ্টটা ক্লিয়ার পাবে না। তাহলে আমরাকে এবার কি করতে হবে, এটা নিয়ে একটু ফরওয়ার্ডে যেতে হবে। পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজগুলো কিরকম, পরিবর্তনশীল বল কিরকম, আমরা এই পরিবর্তনশীল বলের দুটো উদাহরণ দেখি। আসলে এই উদাহরণগুলোর মধ্যে একটা হলো ধরো অভিকর্ষ বল, অভিকর্ষ বা মহাকর্ষ বল, অভিকর্ষ বা মহাকর্ষ বল। আর আরো একটা হতে পারে স্থিতিস্থাপক বল। ঠিক আছে, স্থিতিস্থাপক বা তাকে আমরা বলতে পারি স্প্রিং বল। এই বল দুটো কিন্তু পরিবর্তনশীল বল। কিভাবে কিভাবে একটু সিম্পলি তোমারে যদি বলা হয়, প্রথমটার ক্ষেত্রে যদি বলি, ধরো প্রথমটার ক্ষেত্রে আমরা একটু দেখব, এই টপিকটা একটু দেখি। এটা ধরো পৃথিবী, এই গোলাকার বডিটা পৃথিবী, তো পৃথিবীর ভর ক্যাপিটাল এম, তার সেন্টার থেকে ধরে নাও, আচ্ছা এটুকু হলো পৃথিবীর ব্যাসার্ধ। পৃথিবীর ব্যাসার্ধকে আমরা সাধারণত ক্যাপিটাল আর দ্বারা লিখে থাকি। তাহলে এই সেন্টার পয়েন্ট থেকে পৃষ্ঠ পর্যন্ত পৃথিবীর ব্যাসার্ধ। এবং পৃথিবীর পৃষ্ঠ থেকেও আরও অনেক উঁচুতে একটা ধরো বস্তু রয়েছে, সে বস্তুর ভরটা ছোট হাতের এম, চাঁদের মতো ধরলাম। তাহলে সে চাঁদের ভরকে ধরলাম ছোট হাতের এম, এবং পৃথিবীর পৃষ্ঠ হতে তাহলে সেটার উচ্চতা বা দূরত্ব, সেটার নাম দিলাম ছোট হাতের এইচ। ওই বস্তুটিকে এবার কিন্তু একটা নির্দিষ্ট বলে পৃথিবী আকর্ষণ করে। তাহলে সে আকর্ষণ বলের মানটা আমরা গ্র্যাভিটেশনাল ফোর্স থেকে জানি ছোট ক্লাসে, বাট এটা পঞ্চম অধ্যায়ে শেখানো হচ্ছে। গ্র্যাভিটেশনাল ফোর্সের সমীকরণটা শেখানো হবে ষষ্ঠ অধ্যায়ে। তারপরে তোমাদের অনেকে জানো যে এই আকর্ষণ বল, নিউটনের আবিষ্কৃত যে বল মহাকর্ষ বল, সেটা হবে মহাকর্ষীয় ধ্রুবক জি, পৃথিবীর ভর ক্যাপিটাল এম, ওই বস্তুর ভর ছোট হাতের এম, আর তাদের মধ্যবর্তী কেন্দ্র থেকে কেন্দ্রের যে দূরত্ব, এর কেন্দ্র থেকে পৃষ্ঠ পর্যন্ত দূরত্ব আর এখান থেকে আবার এই দূরত্বটা এইচ, তাহলে হবে সব মিলিয়ে আর প্লাস এইচ, তার উপর আবার স্কোয়ার, হ্যাঁ, দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এটা হচ্ছে বল। এখন তুমি একটা জিনিস চিন্তা করো, যে এটা যদি চাঁদ হয়, এই বস্তুটারে বললাম চাঁদ, তোমরা অনেক সময় আবেগের বশে ধরে নাও আমাদের খুব কাছের বা প্রিয়জনকে ধরো আকাশের চাঁদ হাতে এনে দিতে চাই, হ্যাঁ, খুব আবেগের কথা, কিন্তু আমার মুখে হাসি নাই। এর কারণটা হচ্ছে যে কেউ একজন যদি সত্যি চাঁদ তার প্রিয়জনের হাতে এনে দেয়, তাহলে আমরা বাকিরা কি দেখব, এই একটা টেনশনে আমার মুখে কোনো হাসি নাই। ওকে, এবং আমি কিন্তু স্টুডেন্টদের প্রায় ফান করে বলি যে আমাদের এই গ্রহের একমাত্র উপগ্রহ, একমাত্র চাঁদ, এটারে কেউ
নিজের প্রিয়জনের হাতে দিও না। অনেক অনেক তারা, লক্ষ লক্ষ কোটি কোটি তারা, ওইখান থেকে 8টা 10টা তারা এনে প্রিয়জনকে দাও। এ চাঁদ একটা, এটারে নিয়ে টানাটানি করো না প্লিজ। শোনো, যাই হোক মজা করে বললাম। এবার আমরা ফিজিক্স শেখার জন্য বলি যে এই চাঁদকে যদি আমরা পৃথিবীর দিকে আনা শুরু করি, তাহলে দূরত্ব যত কমতে শুরু করবে, দূরত্ব যদি কমতে শুরু করে, দেখো দূরত্বের সঙ্গে বলটা কিন্তু ব্যস্তানুপাতিক, দূরত্বের বর্গের সাথে বলটা ব্যস্তানুপাতিক। তাহলে দূরত্ব যত ছোট হবে, এই মান যত ছোট হবে, এফ এর মান তত বৃদ্ধি পাবে। তাহলে যত কাছের দিকে আনবো বলের মান তত বাড়বে, আরও কাছে আনলে আরও বাড়বে, আরও কাছে আনলে আরও বাড়বে। তাহলে ওইখানে যে মানের বল ছিল, এইখানে কিন্তু সে মানের বল থাকবে না, বল চেঞ্জ হয়ে যাবে। তাহলে এই যে এই ধরনের বল, তাহলে এখানের বল একরকম, এখানের বল আরেক রকম, এই বলটাকেই বলবো পরিবর্তনশীল বল। তাহলে এই পরিবর্তনশীল বল দ্বারা কাজ যদি এবার হিসাব করো, তখন কিন্তু বলের একটাই মানকে তুমি পুরো সরণ দিয়ে গুণ দিয়ে দিলে আর হবে না। আরে ভাই, ওই বল তো পুরো সরণব্যাপী মেনটেন করেনি, বল কম বেশি হয়েছে, তখন সূত্রের ধরন চেঞ্জ হয়ে যাবে। তখন ক্ষুদ্র ক্ষুদ্র অংশের জন্য বলের মানগুলো কীরকম চেঞ্জ হয়েছে, আর ওই জায়গায় সরণ, ওই জায়গার বল ইন্টু ওই জায়গার সরণ, এই জায়গার বল ইন্টু এই জায়গার সরণ, এই জায়গার বল ইন্টু এই জায়গার সরণ, এই জায়গার বল, অর্থাৎ এভাবে ছোট ছোট করে বল আর সরণগুলোকে আলাদা আলাদা করে ভাগ করে গুণ করতে হবে। ছোট ছোট করে এই জায়গার বল আর এই জায়গার সরণ, এই জায়গার বল এই জায়গার সরণ, এই জায়গার বল এই জায়গার সরণ, এগুলো গুণ করলে হবে কাজ। তাহলে এই জায়গার ছোট্ট কাজ, এই জায়গার ছোট্ট কাজ, এই জায়গার ছোট্ট কাজ, এই করতে করতে এইখান পর্যন্ত টোটাল কাজকে আমার এবার যোগ করা লাগবে, দেন মোট কাজ পাবো। আরেকবার বলি, এইখান থেকে এখানের মধ্যে যে একটা বলের মান, ধরো সেটা চেঞ্জ হয় নাই, তাহলে ওই বল, নির্দিষ্ট বল ইন্টু সরণ, আবার বলটা ধরে নাও পরিবর্তন হয়ে যাচ্ছে উল্লেখযোগ্য, তাহলে এখানকার আলাদা বল ইন্টু এখানকার সরণ, এখানকার আলাদা বল ইন্টু এখানকার সরণ, এইভাবে করে এই বলটাকে আমি যদি বলি প্রথম বলটা F1, তার জন্য সরণ ধর এক্স, দ্বিতীয় বলটা F2, তার জন্য সরণ ধরে নাও, অথবা x1 সরণ ধরলাম, দ্বিতীয় বলটা F2, তার জন্য সরণ যদি x2 হয়, তৃতীয় বল F3, তার জন্য সরণ x3। এভাবে করে যেতে 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 ধরে নাও আমি এটাকে সহস্র কোটি ভাগে ভাগ করলাম, বা n সংখ্যক ভাগে ভাগ করলাম, তাহলে n-তম এ বল ইন্টু n-তম বলের জন্য সরণ যদি হয় x অফ n, তাহলে এই জায়গা পর্যন্ত যতগুলো ক্ষুদ্র ক্ষুদ্র কাজ হলো সবগুলো যোগফল হবে টোটাল কাজ। তাহলে টোটাল কাজ W সমান সমান তাহলে কত হবে, ওই রকম ওই যে F1 x1 প্লাস F2 x2 প্লাস F3 x3, এমনে করে যাইতে যাইতে Fn প্লাস Fn ইন্টু xn, এভাবে করে যাব। এই জিনিসটাকেই একবারে লেখার জন্য সামেশন বা যোগজীকরণ ব্যাপারটা এসছে, তখন আমরা এভাবে করে শিখব। তাহলে আশা করি এরকম পরিবর্তনশীল বল, মহাকর্ষ বল যে একটা পরিবর্তনশীল বল, এটা বুঝতে পেরেছ। 2 নম্বরে আমরা আসি। 2 নম্বরে আসি, এই জায়গাটুকু তাহলে একটু ক্লিন করে দিই। ধ্রুব বলের যে উদাহরণটা দিয়েছিলাম সেটা একটু ক্লিন করে দেই। এরপরে ধরো মহাকর্ষ বলের পরে স্প্রিং বলের দিকে যাই। স্প্রিং বল এখানে আঁকি, ধরে নাও এইটা একটা সিলিং বা ছাদ, এইখানে একটা স্প্রিং এরভাবে ঝুলিয়ে দেওয়া আছে। স্প্রিংটার মুক্ত প্রান্ত এইটা, মুক্ত প্রান্ত এটা, তাহলে এটা হলো মুক্ত প্রান্ত, আর এই প্রান্তকে আমরা সুন্দরভাবে কারোর সঙ্গে আটকে রেখেছি, দ্যাট মিনস এটা বদ্ধ প্রান্ত। এবার সেই স্প্রিংয়ের মুক্ত প্রান্তে যদি একটা ভার ঝুলিয়ে দিই, তাহলে মনে রাখবা যে ভার ঝুলানোর কারণে এটা প্রসারিত হলো। ওকে, আমরা ভার না ঝুলিয়ে চাইলে পারে বলতে পারি যে হাত দিয়ে ধরে টান দিয়েছি, হাত দিয়ে ধরে টান দিয়ে তারে লম্বা করেছি একটু। তাহলে আগে এটা ছিল এ লেভেলে, আর এখন তারে লম্বা করে নিয়ে গেছি এ লেভেলে। ওকে, তাহলে এই যে স্প্রিংটারে প্রসারিত করেছি এই পরিমাণ x পরিমাণ, এতটুকু প্রসারিত করার জন্য
স্প্রিংয়ে কিন্তু আমার বল দিতে হয়েছে, কারণ এই বলের মানটা কিন্তু পরিবর্তনশীল। তাহলে কিভাবে পরিবর্তনশীল, এই উদাহরণটা তোমরা যদি দেখে থাকো তাহলে এইটুকু আমি আপাতত ক্লিন করে দেই। এটা একটা উদাহরণ গেল। হোয়াইট বোর্ড থেকে কিন্তু আজকে কালি ঠিক মতো যেতে চাচ্ছে না। তোমরা খেয়াল করো তাহলে কিভাবে স্প্রিংটা পরিবর্তনশীল বল মেনটেন করে সেটা একটু দেখি। এটা ধরো সেই স্প্রিং ছিল, এই স্প্রিং এর প্রসারিত অবস্থাটা দেখাই। এটা এ লেভেল থেকে তাহলে সেটা প্রসারিত হয়ে এ লেভেলে গিয়েছে, এতটুকু প্রসারিত হয়েছে। আমার কথা হইল যে স্প্রিং যখন স্বাভাবিক অবস্থায় থাকে, স্প্রিং একটা স্থিতিস্থাপক বস্তু, কিন্তু তার ভিতরে কোনো ধরনের স্থিতিস্থাপক বল কাজ করছে না। অর্থাৎ এই স্বাভাবিক অবস্থায় তারা যদি তুমি রেখে দাও তাহলে ওর ভিতরে কোনো প্রত্যয়নী বল কাজ করে না। এখন এই টার্মটা কারো কাছে নতুন মনে হতে পারে, প্রত্যয়নী বল, কিছুক্ষণ পরেই এটা তোমার কাছে পরিচিত হবে, আমি তোমার পরিচয় করিয়ে দেব। ধরো স্থিতিস্থাপক বস্তু কাকে বলে? একটা রাবারের বলই যদি বলো, এই রাবারের বলটা যদি একটু চাপ দিয়ে ছোট বানাও, তাহলে তুমি যখনই ছেড়ে দিবা দেখবা যে আবার পূর্বের অবস্থা লাভ করেছে। আমরা স্থিতিস্থাপকতার সংজ্ঞা জানি, 9 মেবি ছিল, যে কোনো একটা বস্তুর উপর বল প্রয়োগে তার আকার আকৃতির বিকৃতি ঘটলে এইটা যখন বল আবার সরিয়ে নেওয়া হয়, বস্তু পূর্বের অবস্থা যদি লাভ করতে পারে তাহলে এই বস্তুকে বলবো স্থিতিস্থাপক বস্তু, এবং তার যে নেচার বা ধর্ম তাকে বলবো স্থিতিস্থাপকতা। আর একটু সহজ করে বলি, বল প্রয়োগে কোনো বস্তুর আকার আকৃতির পরিবর্তন হলো, আর বল প্রত্যাহার করে নিলে সে পূর্বের আকার লাভ করলো, তাহলে এই বস্তুকে বলবো স্থিতিস্থাপক বস্তু। যেমন একটা রাবারের কথা, রাবার এখানে থাকলে ভালো হতো। আমরা চিন্তা করো যে একটা রাবার, স্বাভাবিকভাবেই ছোট একটা রাবারকে যখন টান দিই তখন এটা লম্বা হয়, আবার যখনই এই টান বলের কারণে লম্বা হলো, যখনই আমি বলটা ছেড়ে দেবো সে আবার কি পূর্বের অবস্থায় চলে আসে। তাহলে পূর্বের অবস্থায় ফিরে আসতে পারে যারা, তারাকে বলে স্থিতিস্থাপক বস্তু, অর্থাৎ ইলাস্টিক বডি। হ্যাঁ, আর তার এই যে নেচার বা বৈশিষ্ট্য এটাকে বলবো ইলাস্টিসিটি বা স্থিতিস্থাপকতা। তো স্প্রিংও হচ্ছে এরকম ইলাস্টিক, তারা যদি আমরা লম্বা করে টান দিয়ে তাহলে পরে সে বড় হবে, আবার যখন বলটা ছেড়ে দেবো সে পূর্বের অবস্থায় আসবে। বাট সেটাও কিন্তু একটা কন্ডিশন মেনটেন করে, তার কিন্তু সহ্যের একটা সীমা আছে, যে লেভেল পর্যন্ত, যে সীমা পর্যন্ত সে স্থিতিস্থাপক ধর্মটা বজায় রাখতে পারে সেটাকে বলা হয় স্থিতিস্থাপক সীমা। কারণ তুমি ওই রাবারকে টান দিলা বড় হইলো, আবার ছেড়ে দিলা ছোট হইলো, আবার আরো টান দিলা বড় হইলো, ছেড়ে দিলা ছোট হইলো, কিন্তু এত বেশি টান দিলা যে ওর মেকানিজম নষ্ট হয়ে গেল, তারপর দেখছো যে আর আগের মতো ছোট হচ্ছে না। দ্যাট মিনস তার স্থিতিস্থাপকতার গুণ তুমি বল প্রয়োগ করে নষ্ট করে ফেলেছো, আবার ছিঁড়েও ফেলতে পারো। ওকে, আচ্ছা, তো ওইটা সীমার বাইরে গিয়ে ফিজিক্স শেখার এখনই দরকার নাই, পরে শিখবা। এখন দেখো, এই স্প্রিং যদি স্থিতিস্থাপক বস্তু হয় তাহলে তাকে যখনই আমি প্রসারিত করব, তার স্বাভাবিক আকার বা আকৃতির বাইরে গিয়ে কিছু ঘটাবো, তখন তাকে বল দিতে হবে। এখন এই বল দিলাম, এই বল যখন প্রত্যাহার করে নিই তখন সে পূর্বের অবস্থায় ফিরে আসে। তাহলে এই যে ক্রিকেট বলটা, এই ক্রিকেট বলের কথা যদি বলো যে তার চাপ দেওয়ার কারণে এরকম হয়তো একটু তুলনামূলকভাবে ছোট হয়েছে, ছোট করে আঁকি, এত ছোট হয়তো হয় না, তারপরে আঁকলাম। তাহলে আমরা কি করেছিলাম, এই দিক থেকে চতুর্দিক থেকে তার চাপ দিয়ে এরকম ছোট বানিয়েছিলাম। নাও একটা কথা হচ্ছে কি, যখনই আমরা এই কাজটা করেছি তখন ওই স্থিতিস্থাপক বলটির ভিতরে আমাদের প্রযুক্ত বলের ঠিক বিপরীত দিকে, মানে 180 ডিগ্রি কোণে বিপরীত দিকে একটা বল তৈরি হয়েছে। মানে আমরা বাইরে থেকে বল দিয়েছি, ও ভিতর থেকে এবার বাইরের দিকে একটা বল সৃষ্টি করেছে। তাহলে আমাদের দেয়া এই বলকে আমরা বলবো প্রযুক্ত বল, অ্যাপ্লাইড ফোর্স। ঠিক আছে, প্রযুক্ত বল, এফ অফ এ লিখলাম, অ্যাপ্লাইড ফোর্স।
যে বলটা অ্যাপ্লাই করেছি। আর এই যে রেড মার্ক দিয়ে তার উল্টো দিকে অ্যারো চিহ্ন দেখিয়েছি, এটা হলো ন্যাচারালি তার ভিতরে তাহলে স্থিতিস্থাপকতার কারণে তৈরি হওয়া বিপরীতমুখী বল। এই বলটাকে আমরা বলবো প্রত্যয়নী বল। হ্যাঁ, পূর্বের অবস্থায় ফিরে আসার জন্য যে বলটা সৃষ্টি করে তার নাম হলো প্রত্যয়নী বল। এটাকে তুমি চাইলে প্রতিক্রিয়া বলও বলতে পারো। হ্যাঁ, চাইলে তুমি প্রতিক্রিয়া বলও বলতে পারো, প্রত্যয়নী বা প্রতিক্রিয়া। আমরা ক্রিয়া বল দিয়েছিলাম, একটা বল প্রয়োগ করেছিলাম, বিধায় তার ভিতরে এটা সৃষ্টি হয়েছে। এটারে ইংরেজিতে আমরা বলি রিস্টোরিং ফোর্স। তাহলে এটারে ইংরেজিতে বলবো রিস্টোরিং ফোর্স, এফ অফ আর, রিস্টোরিং ফোর্স। রিস্টোর শব্দটার মানে তোমার জানার আছে। তোমার মোবাইল ফোনে বা যে কোনো মেমোরি থেকে একটা জিনিস যখন ডিলিট করো, তখন ওইটা হয়তো রিসাইকেল বিনে গিয়ে থাকে। ওইখানে গিয়ে তুমি ওই পিকচারটা যদি মনে করো যে না আবার আমার পূর্বের অবস্থায় দরকার, তাহলে ওইখানে একটা অপশন আছে রিস্টোর। তুমি ওই অপশনে যদি ক্লিক করো তাহলে ওই পিকচার আবার পূর্বের অবস্থায় চলে আসে। পূর্বের অবস্থায় ফিরিয়ে আনাটাকেই বলা হয় রিস্টোর করা। হ্যাঁ, পুনরায় ব্যাক করে নিয়ে আসা। তা এই পূর্বের অবস্থায় ফিরিয়ে আনাটাকে আমরা বলি প্রত্যয়নী বল, রিস্টোরিং ফোর্স। হ্যাঁ, পূর্বের অবস্থা যেন আবার লাভ করতে পারে। তাহলে এইটা এই রিস্টোরিং ফোর্সের কারণে যেটা হবে যে আমরা প্রযুক্ত বল যখনই ছেড়ে দিব, এই রিস্টোরিং ফোর্সের কারণে যতটুকু তাহলে প্রযুক্ত বলের দ্বারা ওটা সংকুচিত হয়েছিল, রিস্টোরিং ফোর্সের দ্বারা আবার ততটুকু প্রসারিত হয়ে আবার পূর্বের সমান হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এরকম বস্তুটা আবার ওই অবস্থা লাভ করবে। আমার আঁকায় একটু দুর্বলতা থাকতে পারে, কিন্তু আশা করি তুমি বুঝেছো। ঠিক আছে, তাহলে এইটা আর এটা হচ্ছে সেম। ওকে, তাহলে আশা করি তুমি প্রত্যয়নী বল, প্রযুক্ত বল এটা বুঝতে পেরেছো। এখন এই প্রত্যয়নী বল এবং প্রযুক্ত বলের মধ্যে কথা হচ্ছে যে আমি স্প্রিং স্বাভাবিক অবস্থায় কোনো প্রত্যয়নী বল সৃষ্টি হয় না, কিন্তু স্প্রিংয়ের যদি বলো যে এবার 1 সেন্টিমিটার প্রসারিত করেছে, এটা 1 সেন্টিমিটার চেয়ে বেশি দেখিয়েছি তোমার যেন দেখার সুবিধা হয় ক্যামেরার লেন্সে, তাই এইটা যদি ধরে নিই যে বাই 1 সেন্টিমিটার প্রসারিত করেছি, 1 সেন্টিমিটার, 1 সেন্টিমিটার প্রসারণের জন্য আমার যদি এইখানে 5 নিউটন বল লাগে, তাহলে ভালো করে বুঝো যে তারপরের 1 সেন্টিমিটার এবার প্রসারিত করলাম, তাহলে তারপরের 1 সেন্টিমিটার প্রসারণের জন্য কিন্তু আর 5 নিউটন বলে হবে না, একটা ভিন্ন বল লাগবে। এটা বেশি বা কম নেচার অনুযায়ী এরকম হতে পারে। তবে এখন আমরা যেহেতু প্রসারণ করছি, তাহলে এই বলের মানটা ধীরে ধীরে বাড়বে। স্প্রিংয়ের যেদিকে প্রত্যয়নী বল তার বিপরীত দিকে যখন নিয়ে যাবা তখন বল ধীরে ধীরে বাড়ে। তা আমার কথা হলো যে পরবর্তী 1 সেন্টিমিটারে এই বলটা কেন বাড়বে? এই বলটা সহজ একটা হিসাব থেকেই চিন্তা করতে পারো যে এই 1 সেন্টিমিটারে কিন্তু আর 5 নিউটন দিয়ে হবে না। হোয়াই? আমি প্রথমে 1 সেন্টিমিটার বাড়ানোর সময় যখন 5 নিউটন বল দিয়েছি, তখন আমার প্রযুক্ত বল নিচের দিকে 5 নিউটন। এবার স্প্রিংয়ের ভিতরে উপরের দিকে প্রত্যয়নী বল তৈরি হয়ে গেছে 5 নিউটন, তার ভিতরে সমান পরিমাণ বল তৈরি হয়েছে। এবার তাহলে তুমি আরও যখন প্রসারিত করতে চাইবে, তখন ওই স্প্রিংয়ের যে প্রত্যয়নী বল তৈরি হয়েছে উল্টো দিকে, এই নেচারের বিরুদ্ধে গিয়ে তোমাকে আবার টান দিতে হবে। তার মানে তোমাকে ওর ওই 5 নিউটনের উপরের দিকে নিয়ে যেতে যাচ্ছে, তাকে প্রতিহত করে আরও বেশি বল দিয়ে নিচের দিকে নামাতে হবে। তখন দেখা গেল পরবর্তী 1 সেন্টিমিটার প্রসারণের জন্য হয়তো তোমার বল লাগছে 9 বা 10 নিউটন, এই টাইপের কোনো কিছু। এবং পরের বারে তুমি যদি আবার 1 সেন্টিমিটার প্রসারিত করতে চাও, দেন বলের মানটা আবার বাড়াতে হবে, কারণ এইখানে যখন তারে নিয়ে এসছো তখন তার ভিতরে অলরেডি আবার প্রত্যয়নী বল, আমার যদি মোট 10 নিউটন বল দেওয়া দরকার, মানে 10 নিউটন বল দেওয়া হয়ে থাকে, তাহলে 10 নিউটন বল যদি দেওয়া হয়ে থাকে তাহলে তার ভিতরে প্রত্যয়নী বলও তৈরি হয়েছে অলরেডি কত? 10 নিউটন। তাহলে এবার তাকে আরও 1 সেন্টিমিটার প্রসারিত করতে কি কাজ করতে হবে? ওই 10 নিউটনের প্রতিহত করে তারপরে আবার 1 সেন্টিমিটার বাড়াতে হবে। দেন দেখা গেল এই জায়গার এই মানটা হয়তো 15 নিউটন 16 নিউটন এরকম হয়ে গেল, যে 15-16 নিউটন লেগে গেল। সো
আমরা এবার সিদ্ধান্ত নিতে পারি যে ভাই প্রসারণ বারবার 1 সেন্টিমিটার করতে একই রকমের বল থাকছে না। প্রথমে কোনো ধরনের প্রত্যয়নে বল ছিল না, বিদায় মাত্র 5 নিউটনে হয়তো সরাতে পেরেছিলাম। পরের বারে 5 নিউটন বল প্রত্যয়নে তৈরি হয়ে গেছিল, বিদায় পরের বারে 5 নিউটনের জায়গায় এবার আমাকে এক্সট্রা আরও বেশি বল দেয়া লেগেছে। কারণ কি, ওই প্রত্যয়নী বলকে ফাইট করে তারপর আবার প্রসারিত করতে হচ্ছে। এভাবে আমার প্রসারণ যত বাড়াবো বলের মান ধীরে ধীরে তত বাড়বে। সো এবারের কৃতকাজ হিসাব করার সময় একবারেই একটা সিঙ্গেল বলের মান দিয়ে কাজ করলে হচ্ছে না, বল বেড়ে যাচ্ছে ধীরে ধীরে। এটার নাম হলো পরিবর্তনশীল বল, এটার নাম হলো পরিবর্তনশীল বল। তাহলে এই পরিবর্তনশীল বল দ্বারা কৃতকাজ স্প্রিং প্রসারণে কৃতকাজ কত হবে সেটা আমরা একটু দেখে নিই। তারপর আমরা লেখচিত্র দেখব, তারপরে দেখব লেখচিত্র। তাহলে আমরা পরিবর্তনশীল বল দ্বারা কৃতকাজের উদাহরণ হিসেবে স্প্রিং প্রসারণে কৃতকাজ দেখব। ওকে, তাহলে সব কিছুর বাইরে এবার আমরা একটু লিখে দিই স্প্রিং প্রসারণে কৃতকাজ। আমরা তাহলে লিখেই ফেললাম স্প্রিং প্রসারণে কৃতকাজ। তাহলে স্প্রিং প্রসারণে কৃতকাজ কিরকম হবে আমরা এর আগে যেভাবে দেখলাম ওই রকমই একটা সিলিংয়ে ঝুলানো, ছাদে ঝুলানো স্প্রিং যার মুক্ত প্রান্ত এটা, সেই স্প্রিংকে যদি প্রসারিত করি তাহলে এরকম একটু লম্বা লম্বা ধাপে দেখাইলাম, প্রসারিত হয়ে এখানে এসছে। আমি ফাইনালি এই জায়গা পর্যন্ত প্রসারণ ঘটাতে মোট যে বলটা লেগেছে সে বলের মানটাকে ধরলাম এফ নিউটন। কত নিউটন ধরলাম? এফ নিউটন। সরি, খেয়াল করো, তোমাদের জাস্ট একটু ক্লিয়ার কনসেপ্ট দেওয়ার জন্য বলি, এই এফ এর মানটা যদি স্যার 100 নিউটন হয়ে থাকে, মানে ম্যাক্সিমাম এই ফোর্সটা যদি 100 নিউটন হয়, শুধু এতটুকু বুঝো যে এই ফাইনাল পয়েন্টে নিয়ে আসার পরে বলের মানটা 100 নিউটন। বাট স্প্রিংয়ের প্রসারণ যদি এ লেভেল থেকে শুরু হয়, আমরা একটু রেড মার্ক করে দিই, এ লেভেল থেকে যদি স্প্রিং প্রসারণ শুরু হয় তাহলে শুরুতেই কিন্তু 100 নিউটন দেয়া লাগেনি। প্রসারণ যত বাড়িয়েছি বল তত বেড়েছে, বাড়তে 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 ম্যাক্সিমাম বলের মানটা 100 নিউটন। বাট শুরুতে যখন প্রসারণ একদমই 0 টেন্ডস টু 0, তখন তুমি যদি বলো তাহলে বলের মানও 0 নিউটন। প্রসারণ যখন 0 বলের মানও তখন 0। বাট প্রসারণ যখন ফাইনালি এ লেভেলে চলে এসছে এবং সেটাকে যদি বলি ধরো 10 মিটার বা 10 মিটার তো অনেক বড় প্রসারণ, এত বড় প্রসারণ চিন্তা না করে আমরা ধরলাম যে 50 সেন্টিমিটার। তাহলে এই ম্যাক্সিমাম এই ভ্যালুটাকে যদি এক্স ধরে এবং সেটা 50 সেন্টিমিটার হয়, তাহলে 50 সেন্টিমিটারের জন্য ম্যাক্সিমাম বল লেগেছে 100 নিউটন। বাট প্রসারণ যখন 0 তখন কিন্তু বলের মানটাও ছিল 10⁻⁴। প্রসারণ যত বাড়তে শুরু করেছে বল তত বাড়তে শুরু করেছে, এজন্য এই বলটাকে আমরা বলবো পরিবর্তনশীল বল। পরিবর্তনশীল বল দ্বারা কৃতকাজ তাহলে কীরকম হবে স্প্রিং প্রসারণের ক্ষেত্রে, যা সেটা নির্ণয় করব। এবং এই কৃতকাজটা হবে, কৃতকাজকে যদি ডব্লিউ দ্বারা লিখি তাহলে কৃতকাজ হবে হাফ কে এক্স স্কোয়ার, যেখানে এক্স হলো প্রসারণ, কে হলো স্প্রিং ধ্রুবক, এগুলোর ব্যাপারে আমরা তাহলে জেনে ফেলবো। ওকে, নাও কাম টু দ্য পয়েন্ট। আমরা তাহলে এটা বোঝানোর জন্য বলেছিলাম যে এখানকার বলটা 100 নিউটন, বাট এখানে কিন্তু মোটামুটি 0 নিউটন। সেগুলো এবার থিওরিটিক্যালি পড়বো। তাহলে থিওরিটিক্যালি একটু জটিল বলে আগে এই মানটা লিখে দিয়েছিলাম। হ্যাঁ, এবার থিওরিটিক্যালি আমরা জিনিসটা পড়ব। আমি তাহলে ধরলাম এই লেভেলে স্প্রিংয়ের যে অবস্থান সেটাকে আমি ধরলাম x1, আর এই লেভেলে স্প্রিং প্রসারিত হয়ে যত বড় হয়েছে সেইটুকুকে ধরলাম x2। তাহলে আলটিমেটলি প্রসারণ x = x2 - x1, এতটুকু হচ্ছে প্রসারণ। হ্যাঁ, এতটুকু হচ্ছে প্রসারণ। এবার
তারপরের কথা হলো যে আমি যদি বলি যে ক্ষুদ্র একটা প্রসারণ এই dx পরিমাণ, এখান থেকে এখান পর্যন্ত এই ক্ষুদ্র প্রসারণটাকে আমি ধরলাম dx, তাহলে এই ছোট্ট প্রসারণ, এইটুকুর মধ্যে যে প্রসারণ, এটুকুকে বললাম dx। এই dx পরিমাণ প্রসারণের জন্য আমার যদি প্রযুক্ত বল হয় F1, dx পরিমাণ প্রসারণের জন্য প্রযুক্ত বল যদি হয় x1, আচ্ছা এখানে কিন্তু লেভেল দেখাতে চেয়েছিলাম, এটা x1 এই বরাবর দিয়ে, হ্যাঁ, এই dx পরিমাণ প্রসারণের জন্য বল যদি হয় F1, বা সিম্পলি এখানে তো একটা এফ লিখে রেখেছি, এখানেও এফ লিখলে তুমি আবার জ্ঞানজাম পাকায় দিবা। তা আমি ধরলাম যে এখানকার এই বলটা x1, তারপরের এই ক্ষুদ্র প্রসারণ যদি আবার বলি dx বা অন্য কোনো কিছু, এখানকার বলটা হচ্ছে f2। তাহলে সব মিলিয়ে কৃত কাজের হিসাব নিকাশ যখন আমরা শুরু করব, এই ক্ষুদ্র প্রসারণ dx এর জন্য কৃত কাজ dw যদি ধরি ক্ষুদ্র প্রসারণের জন্য, তাহলে বল F1 ইন্টু dx। ওইখানকার যে প্রযুক্ত বল আর ওটার জন্য যে সরণ, বল ইন্টু সরণের গুণফলটাই হলো এই dx পরিমাণ ক্ষুদ্র সরণ ঘটাতে dw পরিমাণ ক্ষুদ্র কাজ। দেন এইভাবে করে তুমি আমি যত বেশি প্রসারিত করব কাজের মান তত বাড়বে। আলটিমেটলি এই লেভেল থেকে এই লেভেলে নিয়ে আসতে কৃত কাজ যদি w হয়, একবারই করে ফেলবো, আমরা খুব বেশি ঘষা মাজা করব না। w হয়, তাহলে এই w এর মানটা হবে এরকম ক্ষুদ্র ক্ষুদ্র কাজগুলো dw ইন্টিগ্রেশন। এখন এই ক্ষুদ্র ক্ষুদ্র কাজগুলো কীরকম লেভেলের হবে, এটা এতটাই সূক্ষ্মভাবে আমরা ছোট ছোট করে ভেরি ইনফিনিটেসিমাল লেভেলের এরকম প্রসারণ চিন্তা করতে হবে, যে জায়গাগুলোতে বলের মানটা চেঞ্জ হয় না। তাহলে ওই জায়গা এইটুকুর মধ্যে যদি বলের মানটা F1 থাকে আর ওইখানকার সরণটা যদি হয় dx, তাহলে F1 ইন্টু dx। আবার এরকম ক্ষুদ্র একটা প্রসারণ যদি dx ঘটাতে এইখানে আরেকটু দূরে, তো তাহলে বল বেড়ে যাবে, ওই বলটা যদি হয় F2 তাহলে F2 ইন্টু dx। আবার সরণও চেঞ্জ হতে পারে, কোনো অসুবিধা নাই। আবার যদি বলো এই জায়গাতে বলের মানটা আরেকটু ভিন্ন, এই বলটাকে যদি বলি F3 এবং এই সরণটাকে যদি বলি আমি dx, তাহলে পরে F3 ইন্টু dx। এভাবে করে ধীরে ধীরে বল ইন্টু সরণ, বল ইন্টু সরণ, বল ইন্টু সরণ, এই ক্ষুদ্র ক্ষুদ্র যত কাজ হবে সে কাজগুলোর আমাকে কি করতে হবে, ইন্টিগ্রেশন। এখন এই ইন্টিগ্রেশনটা যদি একবারে রেজাল্ট পেতে চায়, তাহলে কোন লিমিট থেকে কোন লিমিট পর্যন্ত সেটা জাস্ট দিয়ে দেব। তাহলে আমার প্রসারণের লিমিটটা ছিল শুরুতে x1 আর শেষে হচ্ছে x2, লোয়ার লিমিট x1, আপার লিমিট x2। এই লিমিটের মধ্যে আমরা জাস্ট ইন্টিগ্রেশন করে ফেলব। এবং এই জায়গাটা বোঝার জন্য আমাদের হুকের সূত্রের একটু হেল্প নেওয়া লাগবে। স্প্রিং প্রসারণের ক্ষেত্রে হুক যে সূত্র দিয়েছিলেন সেটা এরকম, স্প্রিং প্রসারণের ক্ষেত্রে বা স্প্রিংয়ের ক্ষেত্রে হুকের সূত্র, তাহলে মিস্টার হুক, আচ্ছা হুক বানানটা হচ্ছে HOOKE, হ্যাঁ, হুক, তাহলে হুকস ল। উনি যেটা বলেছেন, স্থিতিস্থাপক সীমার মধ্যে এই স্প্রিংয়ের প্রসারণ বা স্প্রিংয়ের যে প্রত্যয়নী বল, এটা প্রসারণের সমানুপাতিক। লিখে দিই, স্থিতিস্থাপক সীমার মধ্যে তাহলে আমাদের কাজ কিন্তু এখান পর্যন্ত থাকলো, কারণ আমাকে এবার ওই এফ এর মান বসাইতে হবে। ঠিক আছে, এফ এর মান বসাইতে হবে। স্থিতিস্থাপক সীমার মধ্যে স্প্রিংয়ে সৃষ্ট প্রত্যয়নী বল সরণের সমানুপাতিক এবং বিপরীতমুখী। এবং হবে নাকি কিন্তু হবে বুঝতে পারছি না, কারণ এটা কন্ট্রাডিক্টরি একটা বিষয়। যদি ভাবো তাহলে কিন্তু দিবা,
এই স্প্রিংকে যখন প্রসারিত করছি, এখানে দেখিয়েছিলাম এই স্প্রিংকে যখন আমরা প্রসারিত করলাম, স্বাভাবিক লেভেল ছিল এটা, তার প্রসারিত করেছি, প্রসারিত করার পরে ধরো এ লেভেলে এসছে, এটুকুর মধ্যে যদি বলি প্রসারণ হয়েছে এটুকু। তো যখন স্প্রিংকে প্রসারিত করেছি তখন কিন্তু নিচের দিকে আমার একটা বল দেয়া হয়েছে, নাম হলো প্রযুক্ত বল এফ অফ এ, আর এই বলের দিক বরাবর সেটা সরে এসছে, তার মানে সরণটা হয়েছে এই বলের দিকে। আমরা যখনই এটাকে সরাবো, স্থিতিস্থাপক গুণ সম্পন্ন হওয়ার কারণে স্প্রিংয়ের বিপরীত দিকে একটা প্রত্যয়নী বল তৈরি হবে, তাকে বললাম রিস্টোরিং ফোর্স এফ অফ আর। এখন এই সরণ যত বেশি হবে স্থিতিস্থাপক সীমার মধ্যে, যত বেশি সরাবো প্রত্যয়নী বল তত বেশি সৃষ্টি হতে হবে, নাহলে সে পূর্বের অবস্থায় ফিরে যাবে। এটুকু যদি সরাই তাহলে প্রত্যয়নী বল ধরো যদি 5 নিউটন 10 নিউটন তৈরি হয়, তাহলে সে পূর্বের অবস্থায় চলে গেল। এতটুকু সরাইলাম, তাহলে প্রত্যয়নী বল 5 নিউটন হলে তার এতটুকু সরণ ঘটিয়ে নিয়ে যেতে পারবে না। তাহলে আমাদের এই জায়গা থেকে খুবই সিম্পল সেন্স যে প্রত্যয়নী বল সৃষ্টি হবে ঠিক সরণের সমানুপাতিক হারে। সরণ যত বেশি ঘটাবো প্রত্যয়নী বল ঠিক তত বেশি। কিন্তু সরণটা নিচের দিকে হইলে প্রত্যয়নী বল কোন দিকে? উপরের দিকে। তাহলে এখানে একটা মাইনাস হবে। ফিজিক্সে এই একটা বিষয় কনসেপ্ট ক্লিয়ার রাখবা, ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট উভয় ক্ষেত্রেই অনেকগুলো জায়গাতে এরকম দেখবা মাইনাস আছে, এবং এ মাইনাস ভেক্টর সাইন হিসেবে ইউজ হয়েছে। এটা জিরোর চেয়ে ছোট নেগেটিভ মান বোঝানো হয়নি। এ মাইনাস যেটা বোঝায় যে এটা একটা ভেক্টর রাশি, এটা একটা ভেক্টর রাশি, এটা যেদিকে এটা তার বিপরীত দিকে, এটা যদি বাড়ে এটা কমে। কীরকম? সরণ যখন আমি নিচের দিকে ঘটাবো প্রত্যয়নী বল তখন উপরের দিকে, সরণ যদি পূর্বমুখী হয় প্রত্যয়নী বল পশ্চিমমুখী। এই জিনিসটা বোঝানোর জন্য এই মাইনাস। ওকে, তাহলে সরণ আর প্রত্যয়নী বল পরস্পর বিপরীতমুখী। এখানে সিম্পল একটা কথা যে প্রত্যয়নী বল এফ অফ আর সমান সমান যদি লিখি, তাহলে এই সমানুপাতিক চিহ্ন উঠাইলে এখানে একটা সমানুপাতিক ধ্রুবক লাগবে, সে ধ্রুবকটা মেনলি কে। এই কে কে বলা হয় স্প্রিং ধ্রুবক বা বল ধ্রুবক। এটার ব্যাপারেও আমরা শিখে ফেলবো, সমস্যা নাই, এবং এটা খুব মজার ব্যাপার। স্প্রিং ধ্রুবক বা বল ধ্রুবক এটা মানে কি, এটা কোথায় কীরকম, ট্রাকের স্প্রিংয়ের ক্ষেত্রে কীরকম স্প্রিং ধ্রুবক হতে পারে, গ্যাস লাইটের স্প্রিংয়ের ক্ষেত্রে স্প্রিং ধ্রুবক কীরকম হতে পারে, এগুলো ডিটেলস আমি শিখিয়ে থাকি। আচ্ছা, তাহলে এইখানে একটা সমানুপাতিক ধ্রুবক পাইলাম কে, তার নাম হলো স্প্রিং ধ্রুবক বা বল ধ্রুবক। এবং আরও বড় যদি পড়ো, ইঞ্জিনিয়ারিং পড়বা বা ফিজিক্স পড়বা, তখন এটা শিখবা দিস ইজ স্টিফনেস কনস্ট্যান্ট। ইঞ্জিনিয়ারিং বলতে যদি কেউ মেকানিক্যাল সিভিল এই ইঞ্জিনিয়ারিং পড়ো তাহলে তখন গিয়ে পাবা স্টিফনেস কনস্ট্যান্ট। এখন এইখানে আমাদের একটা ছোট্ট কথা আছে যে ভাই আমি যদি প্রত্যয়নী বল দ্বারা, এটা হুকের সূত্রটা আমরা গাণিতিক একটা প্রতিপাদন করলাম, যদি প্রত্যয়নী বল দিয়ে চিন্তা না করে আমি প্রযুক্ত বল দিয়ে চিন্তা করি, তাহলে প্রযুক্ত বলের ক্ষেত্রে কিন্তু হবে যে আমার সরণ যত বেশি প্রযুক্ত বলও ঠিক তত বেশি, বা প্রযুক্ত বল যত বেশি সরণও তত বেশি। তাহলে এটা প্রত্যয়নী বল দিয়ে চিন্তা না করে প্রযুক্ত বল দিয়ে যদি চিন্তাটা করতাম, তাহলে এখানে অ্যাপ্লাইড ফোর্স ইজ প্রপোর্শনাল টু এক্স। যদিও এখানকার স্বাধীন আর অধীন রাশির মধ্যে একটু চেঞ্জ করে ফেলেছি আমি বল যত দিব সরণ তত বেশি হবে, তাহলে বলই এদিকে হওয়ার কথা আর সরণ এদিকে হওয়ার কথা। হ্যাঁ, তারপরেও আমরা পরিমাণগতভাবে একই রকম বিবেচনা করে এবার লিখি যে এই প্রযুক্ত বল এফ অফ এ ইজ ইকুয়াল টু কে ইন্টু এক্স। এই একটু আগে আমি যে কথাটা বললাম ওইটা যদি কেউ ঠিক মতো নিতে না পারো এক বাক্যে, তাহলে দরকার নাই, জাস্ট চিন্তা করো প্রত্যয়নে বল দিয়ে না লিখে আমি প্রযুক্ত বল দিয়ে লিখলে এরকম হতো, বলও যেদিকে সরণ সেদিকে, আমার প্রযুক্ত বলও নিচের দিকে, সরণও ঘটছে কোন দিকে? নিচের দিকে। তাহলে 0 ডিগ্রি, 0 ডিগ্রি হলে পারে আর এখানে কিন্তু মাইনাস হওয়ার কথা না, একই ডিরেকশনে দুটো ভেক্টর। বিপরীত ডিরেকশনে হলে ডিরেকশন বোঝানোর জন্য শুধু মাইনাস দরকার, যে এটা যেদিকে এটা তার বিপরীত দিকে, তখন মাইনাস দিতে হয়। আচ্ছা দেখো এবার তাহলে প্রযুক্ত বলকে যদি আমি এফ অফ এ দ্বারা নাই লিখি, ডিরেক্ট শুধু প্রযুক্ত বলকে এফ দ্বারা লিখলাম, তাহলে এফ সমান সমান কে এক্স, এফ সমান
এক্স, এটা যেন মনে থাকে। এখন আমি যদি বলি যে আমার এই প্রযুক্ত বল স্যার, আমি যে বলটা দিয়েছি সেই বলটা F1, তাহলে পরে আমার প্রযুক্ত বলকে F1 লিখলে F1 সমান সমান কত? F1 সমান kx। এই পেঁচানোর দরকার কি? আমি এবার ঠিক ওই জিনিসটাকে এখানে নিয়ে এসে যদি কাজে লাগাই, ভালো করে বুঝো, তাহলে dw সমান সমান আমি লিখেছি F1 ইন্টু ডিএক্স। F1 পরিমাণ বল দিয়ে dx পরিমাণ সরণ ঘটাচ্ছ, তাহলে এখানে লিখবা F1 ইন্টু ডিএক্স, আর এটা হলো x1 থেকে কত লিমিট পর্যন্ত? x2, লোয়ার লিমিট x1, আপার লিমিট x2। আমরা তার পরের লাইনে যদি এদিকে এদিকে মেলা জায়গাতে গ্যাঞ্জাম হয়ে গেছে, তোমার একটু অসুবিধা ফিল হতে পারে, একটু ক্লিন করে দেই, একটু ক্লিন করে দেই। খেয়াল করো, বা কৃত কাজ W ইজ ইকুয়াল টু, তাহলে F1 সমান সমান আমরা চাইলে লিখতে পারি কি? স্প্রিং ধ্রুবক ইন্টু সরণ, তাহলে k ইন্টু এক্স। F1 সমান লিখতে পারি kx, তার সঙ্গে আছে dx, আর ইন্টিগ্রেশন হবে x1 লিমিট থেকে x2 লিমিট পর্যন্ত। তোমাদের এই জায়গাতে একটা তাহলে বিষয় শেখানোর আছে। বিষয়টা হচ্ছে যে এই k হলো একটা ধ্রুবক, এটা উপাদান নির্ভর এবং ক্ষেত্রফল নির্ভর। বুঝিয়ে বলি, বুঝিয়ে বললে অবশ্যই বুঝবা তুমি। এই k এর মানটা বা বল ধ্রুবকের মানটা আলাদা আলাদা উপাদানের জন্য আলাদা আলাদা। যদি তামার তৈরি কোনো স্প্রিং হয়, তাহলে সকল তামার তৈরি স্প্রিংয়ের জন্য একই টাইপের হবে, যদি তারা একই ক্ষেত্রফলের হয়। এটা আবার যদি স্প্রিংটা, ধরো আমি যদি দুইটা পেনের কথা বলি, এই সবুজ পেন, এই কালো পেনটা একটু চিকন দেখা যাচ্ছে, এটা একটু মোটা দেখা যাচ্ছে, তাহলে তাদের স্প্রিং ধ্রুবক কিন্তু একরকম এখন হবে না, একটু ভিন্ন হবে। হ্যাঁ, একই রকম বল দিয়ে একই পরিমাণ সরণ ঘটাতে পারবে না। তো স্প্রিং ধ্রুবকটা আমরা যদি চিন্তা করি যে F সমান সমান kx, এটা যদি ডিরেক্ট লিখতাম যে ভাই F সমান kx, তাহলে k সমান সমান কত হবে? k সমান হবে F ভাগ x। x এর মানটা যদি 1 সেন্টিমিটার ধরি, তাহলে k সমান সমান কত? F। এই জায়গা থেকে একটা মেসেজ আছে, যে কোনো স্প্রিংকে 1 সেন্টিমিটার প্রসারিত করতে যে পরিমাণ বল লাগে, সেই বলটাকেই বলবো তার স্প্রিং ধ্রুবক। যদি এরকম হয় যে কোনো স্প্রিংয়ের 1 সেন্টিমিটার প্রসারিত করতে 5 নিউটন বল লাগছে, কোনো স্প্রিংয়ের 1 সেন্টিমিটার প্রসারিত করতে 50 নিউটন বল লাগছে, তাহলে যার প্রসারণে বলের মান বেশি তার স্প্রিং ধ্রুবকও বেশি। তাহলে এটা দ্বারা একটা স্প্রিং কতটা শক্ত বা কতটা নরম বা দুর্বল এটা বোঝা যায়। তাহলে গ্যাস লাইটের বা এমনি ছোটোখাটো ধরো সাইকেলের জন্য যে স্প্রিংটা বানানো হলো, এটার তুলনায় একটা ট্রাক ভারবাহী বড় ভার, তার চাকার উপর যে স্প্রিংটা দেওয়া হয় এটা নিশ্চয়ই অনেক শক্ত হবে। তাহলে যেটা শক্ত স্প্রিং তার স্প্রিং ধ্রুবক বেশি, তার টেনে সোজা করা, তার সংকোচন প্রসারণ করা এটা খুব কঠিন। বুঝছো? আচ্ছা, এইখান থেকে একটা ধারণা তাহলে পাওয়ার কথা। আর এককটা হবে উপরে বল, নিচে মিটার, তাহলে স্প্রিং ধ্রুবকের একক কি হবে? স্প্রিং ধ্রুবকের একক হবে নিউটন পার মিটার, নিউটন পার মিটার। আমি এবার তোমাকে যে জিনিসটা বলতে চাচ্ছি যে সব মিলিয়ে এটা উপাদানের উপর নির্ভরশীল। নির্দিষ্ট উপাদানের স্প্রিংয়ের ক্ষেত্রে কে এর মান ফিক্সড। তাহলে কে এর মান যদি ফিক্সড হয়, তাহলে স্প্রিং প্রসারণের কৃত কাজ কিসের উপর ডিপেন্ড করবে? কে তো ফিক্সড, তাহলে প্রসারণের কৃত কাজ ডিপেন্ড করবে প্রসারণের পরিমাণের উপর। তাহলে ইন্টিগ্রেশন কার করা হয়? পরিমাণ নির্ণয় করতে গেলে তাহলে শুধু এক্স এর পরিবর্তন হিসাব করব। ঠিক আছে, ওকে। তাহলে আমরা এগুলো একটু ক্লিন করে দিয়ে এই জায়গাতে তাহলে আমরা লিখতে পারি, বা W সমান W ইজ ইকুয়াল টু কে কে বের করে নিলাম, কে বের করে নিলে তাহলে সামেশান কত থাকলো? এক্স ডিএক্স, সামেশান এক্স ডিএক্স, লোয়ার লিমিট x1 থেকে আপার লিমিট x2। ঠিক আছে, দেন কে যদি বাইরে আসে, এটার ইন্টিগ্রেশন করছি, তাহলে এক ঘাতের ইন্টিগ্রেশন করলে কত হবে? আমরা সবাই সূত্রটা জানি, সামেশান ডিএক্স অফ এক্স পাওয়ার এন। এক্স পাওয়ার এন এর যদি ইন্টিগ্রেশন করি তাহলে কত হয়? পাওয়ারের সঙ্গে 1 যোগ হয়, আর পাওয়ার
এক যোগ হয়ে যেটা হয়েছিল সেই পাওয়ার দিয়ে কি হয় ভাগ হয়। তাহলে এখানে কত পাওয়ার আছে x এর উপর 1 পাওয়ার, তাহলে ইন্টিগ্রেশন যদি করি তাহলে x এর উপর পাওয়ার হবে 1 + 1 ডিভাইডেড বাই হবে 1 + 1। ভেঙে দেখাইলাম যদি কারো এই সূত্র জানা না থাকে যেন অসুবিধা না হয়। আর তারপরের নিয়মটা হচ্ছে লিমিট যদি না থাকতো তাহলে ইন্টিগ্রেশন করেছি হয়ে গেল, কিন্তু লিমিট থাকলে লোয়ার লিমিট নিচে বসবে, আপার লিমিট উপরে বসবে। হ্যাঁ, দেন কৃত কাজ w সমান কত পাবো, এখানে কে আছে, এইখানে যেটা দেখতে পাচ্ছি যে উপরে x এর উপর পাওয়ার তাহলে 2, নিচে কত দিয়ে ভাগ হবে 2 দিয়ে, লোয়ার লিমিট x1 আপার লিমিট x2। যদি আমরা চাই তাহলে এই 2 নিচে ভাগ আকারে আছে, এটা একটা কনস্ট্যান্ট সংখ্যা জাস্ট, তাহলে সংখ্যা হইলে পারে তারে বাইরে নিয়ে চলে আসতে পারি, অর্থাৎ হাফ কে লিখতে পারি, হাফ কে। আর এইখানে চলকটা তাহলে থাকলো কত x²। আমরা জানি যে চলক যদি থাকে এরকম লোয়ার লিমিট আর আপার লিমিটের মধ্যে এবার অপারেশন হচ্ছে, আপার লিমিটটা চলকের জায়গায় প্রথমে বসাবো, আপার লিমিট হচ্ছে x2 তার স্কোয়ার মাইনাস সূত্রের মাইনাস আপার লিমিট থেকে সবসময় লোয়ার লিমিট, অর্থাৎ এই লেভেল থেকে এই লেভেলের মধ্যে কতটুকু শক্তি এক্সট্রা লাগবে বা কতটুকু কাজ করতে হবে সেটা। যদি এরকম হতো যে আমার এখান থেকে এখান পর্যন্ত নিয়ে এসে স্মরণ ঘটিয়ে এখান থেকে এবার এখান পর্যন্ত কাজ হিসাব করতে বলছে, তাহলে এটাই হতো লোয়ার লিমিট, এটা হতো আপার লিমিট। তাহলে আপার লিমিটের ম্যাক্সিমাম যে কাজ করতে হয়েছে ওখান থেকে লোয়ার লিমিটেরটা বাদ দিতে হবে। তাহলে আপার লিমিটের মান থেকে বাদ দিব আমরা লোয়ার লিমিটের মান, এই স্কোয়ার বাদ দিলাম। ওকে, দেন আমরা যদি গুণ করে দিই ব্র্যাকেট তুলে দিই তাহলে এখানে লিখতে পারি হাফ কে x2² মাইনাস হাফ কে x1²। এটাকে আরো সরলীকরণ যদি কেউ করতে চায়, তাহলে সে এরকম ভাবে ভাবতে পারে যে ভাই আমার যখন কোনো প্রসারণ হয় নাই, তখন প্রসারণ যখন হয় নাই তার x1 নামে না ডেকে এই প্রসারণ হয় নাই তার 0 প্রসারণ বললাম, আর ম্যাক্সিমাম যে প্রসারণ হয়েছে সেই ম্যাক্সিমাম লেভেলটারে x বললাম। তাহলে ম্যাক্সিমাম লেভেল থেকে সবসময়ের জন্য এই মিনিমাম লেভেলটা বাদ যাবে, আপার লিমিট থেকে বাদ যাবে কত হয় লোয়ার লিমিট। তাহলে তখন কৃত কাজটা এমনি লিখতাম হাফ কে আপার লিমিটের মানটা x, তাহলে এই যে দেখো প্রথমে কিন্তু আপার লিমিট দিয়েছিলাম, তাহলে সেই xটা আপার লিমিটে থাকলে x² মাইনাস হাফ কে লোয়ার লিমিটে কত দিয়েছিলাম x1, তাহলে লোয়ার লিমিটের সেই x1 না দিয়ে যদি লোয়ার লিমিটটা 0 ধরতাম তাহলে এটা 0²। ঠিক আছে, তাহলে এটা সব মিলিয়ে 0 হয়ে গেলে কৃত কাজ w সমান কত পাইতাম হাফ কে x²। তাহলে এটা লিমিট ধরার উপর নির্ভর করবে। হ্যাঁ, আমি এটাকে 0 থেকে x ধরেছি তখন হাফ কে x², যদি x1 থেকে x2 পর্যন্ত সরণ ধরি তাহলে হবে হাফ কে x2² মাইনাস হাফ কে x1²। এটা যদি কেউ মূল জিনিসটা বুঝে যায় তাহলে এটুকু অপারেশন একজন ইন্টারমিডিয়েটের সায়েন্স পড়ুয়া স্টুডেন্টকে অবশ্যই বুঝতে হবে। হ্যাঁ, এই তো বুঝতে একবারে না পারলে 2 বারে না হলে 3 বারে, আর যদি পরিশ্রম করতে না চায় তাহলে সায়েন্স না পড়ে অন্য কিছু পড়তে হবে। এটাতে আবার কেউ রাগ করো না। হ্যাঁ, পরিশ্রম করতে না চাইলে বলেছি, পরিশ্রম করতে চাইলে তো আলহামদুলিল্লাহ কোনো অসুবিধা নাই। তাহলে আশা করি এই জায়গাটায় বুঝতে পেরেছো যে এই স্প্রিং প্রসারণের কৃত কাজটা কিভাবে হয়। আমরা এবার এই স্প্রিং প্রসারণের কৃত কাজের গাণিতিক প্রবলেম দেখব, একটা দুইটা, সমস্যা নাই, এটা হয়তো আরেকটা লেকচারে বা ইয়েতে তুমি দেখতে পারো। ওকে, এইখানে শুধু একটা ছোট্ট কথা, কিন্তু খুবই ইম্পর্টেন্ট কথা, বিভিন্ন জায়গাতে গিয়ে এর প্রয়োগ ঘটাতে তুমি নিজে পারবা, এবং আমি যদি কোশ্চিন বানাই তাহলে আমি ঠিক ওই টাইপের একটু গভীরভাবে কোশ্চিন একটা দেওয়ার চেষ্টা করব যে তুমি এখান থেকে সব ধরনের কনসেপ্ট গেইন করতে পেরেছো কি না, আমার চাওয়া হচ্ছে এটা। তাহলে এই সব জিনিসগুলো ক্লিন করে দিলাম। সূত্র আমার হাতে থাকলো হাফ কে x², যেটা লিখেছি। প্রথমত মনে রাখবা স্প্রিংটাকে টান দিয়ে যদি এখানে নিয়ে এসে জমা রাখি, এখানে দাঁড় করিয়ে রাখি, তাহলে তার এই জায়গাতে প্রসারণ ঘটাতে যে কাজটা করলাম সে কাজটা তার ভিতরে এনার্জি হিসেবে স্টোর থাকে। যখনই কোনো একটা বলের বিরুদ্ধে সরণ ঘটানো হবে তখন অবস্থানের পরিবর্তনের জন্য একটা এনার্জি স্টোর হয়। এই এনার্জির
পরিমাণটা হবে সবসময়ের জন্য যত কাজ করেছি সে কাজের সমান। তাহলে অবস্থান পরিবর্তনজনিত যে এনার্জি তার নাম হলো বিভব শক্তি। তাহলে এখানকার এই কৃত কাজ আর এইখানে তুমি যদি বলো স্প্রিং প্রসারণের ফলে যে বিভব শক্তিটা জমা আছে সেটা একই, সেটা কত হবে হাফ কে এক্স স্কোয়ার। মনে রাখিও ফিজিক্সওয়ালারা সাধারণত আমরা যে কাজটা করি যে এই বিভব শক্তিকে, যেমন তুমি যদি বলো তড়িৎ বিভব বা হচ্ছে মহাকর্ষ বিভব অথবা এই স্প্রিং বিভব, তিনটা বিভব কিন্তু আমি অলরেডি শিখিয়েছি যে 3 প্রকার বিভব। তাহলে এই তড়িৎ বিভবের ব্যাপারে যদি বলি, এই স্প্রিং বিভব, তা আমরা বিভব শক্তিকে বেশিরভাগ সময়েই এই ইউ দ্বারা লিখতে খুব পছন্দ করি। তাহলে বিভব শক্তি বা সঞ্চিত শক্তি যাই বলো, তাহলে বিভব শক্তি অবলিক সঞ্চিত শক্তি অবলিক কৃত কাজ স্প্রিং প্রসারণে কৃত কাজ, these 3 টার্মস আর সেম অ্যান্ড এইটাকে অনেক সময় লেখা হবে ইউ দ্বারা। তাহলে ইউ ডব্লিউ ইপি যে নামে ইচ্ছে তুমি লিখতে পারো, সেটা হবে হাফ কে এক্স স্কোয়ার। হ্যাঁ, তাহলে আমরা শুধু এখানে স্প্রিং প্রসারণে কৃত কাজ না বলে কি বলতে পারি, এখানে সঞ্চিত শক্তিও বলতে পারি বা সঞ্চিত বিভব শক্তি। তাহলে সঞ্চিত বিভব শক্তি কত, হাফ কে এক্স স্কোয়ার। এখন গাণিতিক প্রবলেম ফাইট করার সময় তোমার আর একটু সচেতন থাকতে হবে যে সবসময় সূত্রটা হাফ কে এক্স স্কোয়ার হয়তো বসাতে পারছো না, স্যার তোমার এমন মানগুলো দিয়েছেন যে তুমি এই হাফ কে এক্স স্কোয়ার বসাতে পারছো না, কে এর মান তোমার বের করার সুযোগ দেয় নাই। তাহলে কে এর মান যদি বের করার সুযোগ না দেয়, তাহলে যেভাবে তুমি কাজটা করতে পারো, আমরা জানি ডাব্লিউ সমান হাফ কে এক্স স্কোয়ার, ঠিক আছে। তাহলে প্রথম সূত্রটা থাকলো এটা। এখন এর বাইরে তাহলে আবার যেটা করতে পারি, আমরা একটু রাফে কাজটা করি। ওকে, আমি জানি যে ডব্লিউ সমান হাফ কে এক্স স্কোয়ার, এটাও তো লিখতে পারি কে আর এক্স গুণ করলে স্প্রিং এর প্রযুক্ত বলের পরিমাণ পাওয়া যায়। ওই যে এফ সমান সমান কে এক্স প্রতিপাদনের সমান দেখাইছিলাম। তাহলে এখানে দেখো কে আর এক্স গুণ করলে এফ লিখতে পারলাম, আরও একটা এক্স আছে, তাহলে এক্স। তাহলে সূত্রটা এরকম হতে পারে হাফ এফ ইন্টু এক্স। তাহলে 2 নম্বর হতে পারে হাফ এফ এক্স। 3 নম্বরে তুমি যদি বলো এই জিনিসটাকে আরেকটু অন্যভাবে বলতে পারি। কেমনভাবে বলতে পারি রে ভাই, স্প্রিংয়ের প্রসারণের মান এই জায়গাতে 0 আর এই জায়গাতে এক্স, এই জায়গাতে তাহলে বলের মান ছিল আমার প্রযুক্ত বল লাগে নাই, আর এই জায়গাতে ম্যাক্সিমাম বল লেগেছে এফ। তাহলে এখানে সরণ 0 তখন বলও 0, এখানে সরণ এক্স তখন বলের মান এফ। এখন 2 লেভেলে তুমি যদি বলো বলের গড় কত, তাহলে গড় বলের মান যদি হিসাব করো, তাহলে প্রথমে বল ছিল 0 আর লাস্টে হচ্ছে এফ। তাহলে 2 লেভেলে বলের গড় হলো 0 প্লাস এফ ভাগ 2। দুটো পয়েন্টের গড় করলে কত দিয়ে ভাগ দেবা, 2 দিয়ে ভাগ দিবা। তাহলে গড় বল হলো এফ ভাগ 2। তাহলে উপরে লিখি, তাহলে গড় বল হলো এফ ভাগ 2, এটারে আমরা বললাম গড় বল। তো গড় বল যদি এফ ভাগ 2 হয়, তাহলে পরে এটারে তো এই 2 রে যদি জাস্ট এই এফ এর নিচে দিয়ে দিই, তাহলে তার নাম গড় বল ইন্টু সরণ। তাহলে এই কৃত কাজ 3 নম্বরে যদি কোনো দিন তোমারে বলে দেয় যে গড় বল লেগেছে 5 নিউটন আর এই গড় বলের দ্বারা সরণ হয়েছে 100, ধরে নাও 1 সেন্টিমিটার, তাহলে তুমি ওই 5 নিউটন আর ওই 1 সেন্টিমিটার গুণ করে দিবা। তাহলে এখানে আমরা লিখতে পারি গড় বল ইন্টু সরণ। আরেকবার বলি, কারো হয়তো বিষয়টা বুঝতে অসুবিধা হতে পারে। দেখো এখানে ওই জিনিসটাকে আমরা যেটা লিখতে পারি, বলের দুটো লেভেল, এখানে 0 আর এখানে এফ। তাহলে 0 আর এফ এর মধ্যে গড় বল কত হলো, এফ ভাগ 2। তাহলে আমি তো এই 2 রে এফ এর নিচে ভাগ দিলে এটা গড় বল ইন্টু সরণ। তাহলে আমাকে যদি স্প্রিং ধ্রুবক বের করার সুযোগ না দিয়ে, মোট বল কত সেটাও বলার সুযোগ না দিয়ে, ডিরেক্ট বলে দিল গড় বলের মান এত এবং এই বল দ্বারা সরণ ঘটেছে এত, তাহলে পরে হবে গড় বল ইন্টু সরণ। হ্যাঁ, এটা সপ্তম অধ্যায়তে গিয়েও কাজে লাগবে। 4 নম্বরে যদি বলি এটাকে আবার চেঞ্জ করে তুমি ভাবতে পারো যে ভাই আমার এখানে সরণ ছিল 0
আর এখানে স্মরণ হচ্ছে এক্স। তা আমি স্মরণ কত, গড় স্মরণ কত, তাহলে গড় স্মরণ যদি বলি তাহলে গড় স্মরণটা হচ্ছে 0 প্লাস এক্স ভাগ 2, 2 লেভেলের মধ্যে স্মরণ। তাহলে এটা হলো এক্স ভাগ 2। তাহলে আমার এই 2 এবার এখানে এফ এর নিচে ভাগ না করে যদি এক্স এর নিচে ভাগ করতাম, তাহলে আমি কিন্তু এফ ফাঁকা রেখে এক্স এর নিচে 2 দিয়ে ভাগ দিয়ে দিলাম। তাহলে এখানে হলো মোট বল ইন্টু গড় স্মরণ, মোট বল ইন্টু গড় স্মরণ। তাহলে এই কৃত কাজ কোনোদিন যদি কোনো একজন টিচার মনে করে যে আমি তোমারে টোটাল বল ম্যাক্সিমাম বল যেটা লেগেছে সেটা দিলাম আর গড় স্মরণের কথা বললাম, তাহলে পরে এবার হবে মোট বল ইন্টু গড় স্মরণ। এইভাবে আমরা এটাকে আরো একটু অ্যানালিটিক্যাল ওয়েতে বিস্তারিতভাবে জানতে পারি। ওকে, বেস্ট অফ লাক। এর পরের দিনে গাণিতিক প্রবলেম হবে। জানি না এই লেকচার কত বড় হয়েছে, ক্যামেরার ওই পাশে কেউ নাই, আমিও নাই, আমি আছি এই পাশে।